স্বাগতম বন্ধুরা। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি এক অদ্ভুত ভ্রমণে, হাওড়ার সেরা 10টি স্থান দেখাতে। হাওড়া, যাকে আমরা কলকাতার যমজ শহর রূপে চিনি, হাওড়া শুধু একটি ব্রিজ বা ব্যস্ততম রেল স্টেশনের জন্য বিখ্যাত নয়। এর প্রতিটি প্রান্তে লুকিয়ে আছে ইতিহাস, সংস্কৃতি আর আধ্যাত্মিকতার রঙিন গল্প, যার মাঝে পাবে প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিকতার ছোঁয়া। রেল মিউজিয়াম থেকে বেলুড় মঠ, বোটানিক্যাল গার্ডেন থেকে জয়পুর বুদ্ধ মন্দির, এইরকম হাওড়ার অজানা সেরা 10টি দর্শনীয় স্থানের ইতিহাস, বিশেষত্ব এবং ভ্রমণ টিপস সবই থাকবে আজকের এই যাত্রায়। টপ 10-এ প্রথমে রেখেছি হাওড়া রেল মিউজিয়ামকে। হাওড়া স্টেশনের কাছেই অবস্থিত এই মিউজিয়ামটি ভারতীয় রেলের ইতিহাসে এক অনন্য ভাণ্ডার। এখানে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন প্রাচীন স্টিম ইঞ্জিন থেকে শুরু করে আধুনিক লোকোমোটিভ পর্যন্ত নানা ধরনের ট্রেনের সংগ্রহ। শুধু তাই নয়, পুরানো টিকিট, রেলওয়ে সিগন্যাল, যোগাযোগ ব্যবস্থা সব কিছু এখানে সংরক্ষিত রয়েছে। প্রাচীনকালে ব্রিটিশ সময় কিভাবে ট্রেনের ভিতরে এসি ফার্স্ট ক্লাস যাত্রীরা কী কী সুযোগ সুবিধা পেতেন, তারা কী কী ব্যবহার করতেন, তার সবটাই কিন্তু এখানে সুন্দর করে সাজানো রয়েছে, যেটা কিন্তু আপনারা এখানে এলে খুব সুন্দরভাবে তা চাক্ষুষ করে এবং এনজয় করতে পারবেন। আপনারা রেল মিউজিয়াম ঘোরার সময় তখনকার সময় পাকিস্তানে যে ট্রেন ভারত থেকে যাতায়াত করতো তারও একটা মডেল বা ট্রেন এখানে রয়েছে, সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। শুধু ট্রেন নয়, এছাড়াও একটু ট্রেনের ভিতরে বসে তার রেস্টুরেন্টে খাবার যে স্বাদ আনন্দ, সেটাও কিন্তু আপনারা এই হাওড়া রেল মিউজিয়ামে এলে তার উপভোগ করতে পারবেন। সুন্দর একটি ট্রেনের মধ্যেই তৈরি হয়েছে এই রেস্টুরেন্ট। আপনারা আপনাদের দুপুর বা সন্ধ্যেবেলা যে কোনো খাবার এখানে বসে প্রিয়জনের সাথে আনন্দে তার উপভোগ করতে পারেন। রেল মিউজিয়ামের আরও কিছু তথ্য জানার জন্য সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রইল, দেখে নিন। এখানে আপনারা ইস্ট পাকিস্তানের সেই সময় ট্রেনও দেখতে পাবেন। এছাড়াও রেল মিউজিয়ামের চারিদিকের প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর, মনোমুগ্ধকর, একটা দিন কিভাবে আপনাদের প্রিয়জনের সাথে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। যারা রিলস করতে ভালোবাসেন বা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য একটা আদর্শ জায়গা, অর্থাৎ প্রিয়জনদের সঙ্গে একদিন এখানে এসে খুব সুন্দরভাবে একটা ছুটি বা উইকেন্ড কাটিয়ে যেতে পারেন। এই হচ্ছে টয় ট্রেন। যদি তোমরা বাড়ির বাচ্চাদের নিয়ে এই রেল মিউজিয়াম ঘোরার একটা অনবদ্য জায়গা, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন টয় ট্রেন। হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল টয় ট্রেন। জনপ্রতি এই টয় ট্রেনে ভাড়া মাত্র 30 টাকা। এই টয় ট্রেন চেপে পুরো রেল মিউজিয়ামটা আপনারা কিন্তু ঘুরে নিতে পারেন। এই হচ্ছে টয় ট্রেনের টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাওড়া স্টেশনের একটা প্রতিভূ। এর ভিতরে সুন্দরভাবে সেই সময়কার রেল গেজেট বা সিগন্যাল বা সেই সময় কিভাবে টোটাল এই রেল লাইন বা রেল চলাচল ব্যবস্থা পরিচালনা করা হতো সবটাই দেখতে পাবেন। কাঁচের ভেতরে একটা সুন্দর টোটাল হাওড়া স্টেশনের একটা মডেল তৈরি করা রয়েছে, যা দেখতে অসাধারণ লাগবে আপনাদের। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। মাঝে মাঝে সুন্দর করে বিভিন্ন রকম ট্রেনের চেকার বা কুলি, এদেরও কিছু মডেল আপনারা দেখতে পাবেন। এটা তখনকার সময় রোড রোলার, এটার সাহায্যে রাস্তা রোল করা হতো। মিউজিয়ামটি খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। চলুন এবারে জেনে নেই কিভাবে আপনারা যাবেন। যে কোনো স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসবেন হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের সামনের দিকে বেরিয়ে পড়বেন, ওল্ড কমপ্লেক্সটা ছেড়ে এগিয়ে যাবেন নিউ কমপ্লেক্সের দিকে। নিউ কমপ্লেক্সের পথ বরাবর
সোজা হেঁটে গেলেই আপনারা পৌঁছে যাবেন ভারতীয় এই রেল মিউজিয়াম। টিকিট মাত্র 30 টাকা। এরপর আমরা যাচ্ছি আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনে। 1787 সালে প্রতিষ্ঠিত এই উদ্যান ভারতের অন্যতম প্রাচীন এবং বিশ্বের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন। সবচেয়ে আকর্ষণীয় যেটা গ্রেট বেনিয়ান ট্রি, যার ছায়াতলে 3000 জন মানুষ একসঙ্গে বসার জায়গা হবে। এর ডালপালা নিচে নেমে এসে নতুন স্বতন্ত্র গাছ তৈরি করেছে। এই গ্রেট বেনিয়ান ট্রি 1985 সালে গ্রিনিচ বুক অফ রেকর্ডসে নিজের নাম করে নিয়েছে। 1920 সালের ঘূর্ণিঝড় দ্বারা গাছটি ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য কর্তৃপক্ষ সাধারণ মানুষের ভিতরে ঢোকা প্রবেশ নিষিদ্ধ করেছে। এছাড়াও সাধারণ মানুষ ভিতরে ঢুকে গাছের বিভিন্ন গোড়ায় নিজেদের নাম খোদাই করত। এটাও আরেকটি কারণ যার জন্য ভিতরে এখন সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে বা ছবির মধ্যে দিয়ে কি বিরাট এলাকা জুড়ে এই গ্রেট বেনিয়ান ট্রি শাখা পোশাখা বিস্তার লাভ করেছে। একটা মূল বৈশিষ্ট্য, গাছটির মূল যে গোড়া বা মূল যেখান থেকে গাছটি শুরু হয়েছিল, আমাদের সাধারণ মানুষ যদি খুঁজে বার করতে হয় আমরা কিন্তু খুঁজে বার করতে পারি না, কারণ এত বড় বিশাল এলাকা জুড়ে এর উপর থেকে ঝুড়ি নেবে নতুন আকারে আরেকটি গাছ তৈরি হয়েছে। আপনারা দেখে বুঝতেই পারছেন কি বিরাট বড় এলাকা জুড়ে এই গ্রেট বেনিয়ান ট্রি গাছটি রয়েছে। তাহলে অবশ্যই কিন্তু আপনাদের একদিন এই প্রাচীন বিশাল বটগাছের ঐতিহাসিকতা বা ইতিহাসকে সাক্ষী হওয়ার জন্য একটা ছুটির দিন ঘুরে যেতেই হবে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে, যেটা অবস্থিত হাওড়া শিবপুরে। বোটানিক্যাল গার্ডেনে গ্রেট বেনিয়ান ট্রি ছাড়াও আপনারা 270 একরে অনেক কিছু পাবেন। একটি বিরাট বড় গোলাপ বাগান দেখতে পাবেন, যেখানে বিভিন্ন রঙের গোলাপ গাছ রয়েছে, লাল, সাদা, হলুদ, নীল। এছাড়াও বিভিন্ন রকম পাহাড়ি ফুল গাছ, ক্যাকটাস, বিভিন্ন রকমের গাছ এখানে কিন্তু সেটাও দেখতে পাবেন যদি আপনারা এই বোটানিক্যাল গার্ডেন ঘুরতে থাকেন। এই বোটানিক্যাল গার্ডেন ঘুরতে এসে আপনারা যদি ঘর থেকে আপনাদের টিফিন বক্সে করে খাবার নিয়ে আসেন তাহলে কিন্তু অ্যালাউ আছে। বাইরের কোনো প্লাস্টিক খাবার, প্লাস্টিক প্যাকেটে সিল করা খাবার কিন্তু নিয়ে এখানে প্রবেশ করবেন না, প্রবেশ করতে দেবে না। যদি আপনারা দেখতে পায় তাহলে কিন্তু 1000 টাকা জরিমানা হতে পারে। বিশ্বের বৃহত্তম এই বোটানিক্যাল গার্ডেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরিবার নিয়ে একটা দিন কোথায় কাটাবেন, চলে আসুন এই শিবপুর বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেনের এই মুহূর্তে বেনিয়ান ট্রি ছাড়াও আরেকটি আপনাদের উপরি পাওনা থাকছে নেচার ট্রেল, যার ভিতরে অসীম প্রাকৃতিক দুর্গমতা এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। যখন আপনারা বোটানিক্যাল গার্ডেন দেখে নেচার ট্রেল ঘুরে নিতে পারেন, তার পাশাপাশি নেচার ট্রেলের ভেতরে একটি লেক এবং বনের মধ্যে দুর্গম জায়গা দিয়ে আপনারা ঘুরতে পারেন এবং ভেতরে একটি বসার জায়গা রয়েছে, বন্ধু বান্ধবদের নিয়ে সুন্দর একটা দিন গল্প করে কেটে যেতে পারে। আর আপনারা যদি নেচার ট্রেলের আলাদা করে ভিডিও দেখতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রইল, সেখান থেকেও দেখে নিতে পারেন। এছাড়াও বেনিয়ান ট্রি অর্থাৎ শিবপুর বোটানিক্যাল গার্ডেনের একটা সম্পূর্ণ ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রইল, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এরপর আমাদের গন্তব্য জয়পুর বৌদ্ধবিহার। ছোট হলেও এটি অত্যন্ত শান্তিপূর্ণ একটি জায়গা। বৌদ্ধ ভিক্ষুদের ধ্যানমগ্ন পরিবেশ, প্রার্থনার সুর আর প্রাকৃতিক নিস্তব্ধতা মিলিয়ে জায়গাটিকে করেছে এক অনন্য। শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে যদি মনকে শান্ত করতে চান তাহলে এই বৌদ্ধবিহার আপনাদের জন্য একটি অসাধারণ জায়গা। হাওড়া জেলার অজানা এই গ্রাম, যেখানে এলে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বৌদ্ধ মূর্তি ছুঁয়ে দেখা ও গ্রামের শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। কিভাবে আসবেন? শিয়ালদা ডানকুনি লোকাল ধরে চলে আসবেন ডানকুনির আগে স্টেশন রাজচন্দ্রপুর। রাজচন্দ্রপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে পেয়ে যাবেন টোটো, বলবেন জয়পুর বৌদ্ধবিহার, সামান্য 5 থেকে 7 মিনিট লাগবে। চলে আসুন একদিন এই জায়গা ঘুরতে।
জয়পুর বৌদ্ধবিহারের সম্পূর্ণ ভিডিও দেখতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। এরপর চলে আসি শরৎকুঠি। কথাশিল্পী শরৎচন্দ্রের বাসস্থান। জন্ম হুগলি জেলার দেবানন্দপুরে হলেও ছোটবেলা তার কাটে ভাগলপুরে মামার বাড়িতে, কিন্তু তার বাকি জীবন কাটে এই শরৎকুঠিতে, হাওড়ার দেউলটি। এই বাড়ির প্রতিটি কোণ মনে করিয়ে দেয় তার অবিস্মরণীয় কীর্তির কথা। এই বাড়িতে বসে তিনি রচনা করেছেন শ্রীকান্ত, পল্লী সমাজ, দত্তা, চরিত্রহীন, পণ্ডিত মশাই, বর্দি, মেজদি প্রভৃতি। এখন যে ঘরে বসে তার অমূল্য লেখনীগুলো লিখতেন, যে টেবিল চেয়ারে বসে লিখতেন তিনি, সেগুলি আজও আপনারা স্পর্শ করতে পারবেন এখানে এলে। এছাড়া তার ব্যবহৃত আসবাবপত্র, আয়না, ঠাকুরঘর, বই, স্মৃতিচিহ্ন সবই যত্ন করে রাখা আছে এই শরৎকুঠি। বাড়ির পাশ দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী, আর প্রচুর মানুষ প্রতিদিন এখানে ঘুরতে আসে। শীতকালে পিকনিকের মতো মেলা বসে যায়। বহু মানুষ এই শরৎকুঠির উদ্দেশ্যে রূপনারায়ণ নদীর পাড়ে পিকনিক করতে তাদের ভিড় জমায়। বাড়ির বাইরে সেই যে পুকুর, যে পুকুরে তার পোষা কার্তিক গণেশ মাছ ছিল, সেই পুষ্করটি আজও অক্ষুণ্ণ আছে। আপনারা এলে এটিও চাক্ষুষ করতে পারবেন। এই কুঠি একটি শিক্ষণীয় জায়গা। এছাড়া তার স্ত্রীর সমাধিও এবং তার সমাধি, এই পবিত্র স্থানটিও আপনারা ঘুরে দেখতে পারবেন এই শরৎকুঠি এলে। এই হলো শরৎকুঠি। পড়ে রয়েছে এটা রামের সুমতি গল্পের পিয়ারা গাছ, আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা উনি না খেতে সোনার নলক করিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। এটা হচ্ছে সিমেন্টের ঠেক। পিয়ারা গাছটা এটা যেটা পড়ে রয়েছে এটা হচ্ছে অরিজিনাল পিয়ারা গাছ, ওটা সিমেন্টের ঠেক রয়েছে। শরৎকুঠির এই জায়গাতে যদি আপনারা পিকনিক করতে আসেন বা শরৎকুঠি ঘুরতে আসেন, নদীর ধারে বসে সৌন্দর্য উপভোগ করতে চান, এই যে বসার জায়গাগুলো রয়েছে বা পিকনিকের জায়গাগুলো রয়েছে, এখানে এসে পিকনিক করবেন। চারিদিকটা নিস্তব্ধ ও প্রকৃতিময়। এখানে দাঁড়ালে মনে হয় সময় যেন থেমে গেছে এবং নিজেকেও ইতিহাসের সাক্ষী করতে পেরে খুব আনন্দ লাগে। হাওড়া থেকে পাঁশকুড়া বা মেদিনীপুর লোকাল ট্রেন ধরে নেমে পড়বেন দেউলটি স্টেশন। স্টেশন দিয়ে ওভারব্রিজ ধরে বাইরে বেরিয়ে আসবেন। 2-3 মিনিট হেঁটে একটু মোড়ের দিকে আসলেই পেয়ে যাবেন টোটো। বলবেন শরৎচন্দ্রের বাড়ি যাব। মাত্র 20 টাকা ভাড়া পৌঁছে দেবে আপনাদের শরৎকুঠিতে। এই শরৎকুঠির উপরে একটি সম্পূর্ণ ভিডিও আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, সেটা দেখেও আরও ডিটেলস দেখে নিতে পারেন। চলুন তাহলে পরের গন্তব্য বেলুড় মঠ। ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বজুড়ে সর্বধর্ম সমন্বয়ের এক উজ্জ্বল স্থাপত্যের নিদর্শন হল এই মন্দির। মানবজাতির স্বার্থে বিবেকানন্দ এই মন্দিরটি এমনভাবে নির্মাণ করতে চেয়েছিলেন যা সকল ধর্ম অবলম্বীদের কাছে গ্রহণযোগ্য হবে। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত এই বেলুড় মঠ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই পবিত্র স্থান মন্ত্রমুগ্ধ করে তোলে আমার আপনার মতো দেশ বিদেশ থেকে আগত সকল দর্শনার্থীদের। তাই প্রথমে আসি আপনি কিভাবে এখানে আসবেন। যেহেতু বেলুড় মঠ রেলপথ, জলপথ ও সড়কপথের সাথে খুব সুন্দরভাবে সংযুক্ত, তাই যে কোনো উপায়ে আপনি এখানে পৌঁছাতে পারবেন। হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে চেপে মাত্র 5 টাকা ভাড়া দিয়ে আপনি এখানে আসতে পারেন। তেমনি হাওড়া শিয়ালদা এমনকি ধর্মতলা থেকে আপনি পেয়ে যাবেন বাস পরিষেবা।
এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে, বিকেলবেলা 4টে থেকে 9টা পর্যন্ত। আর অক্টোবর থেকে মার্চ মাস অবধি সকাল 6:30 থেকে দুপুর 11:30 পর্যন্ত। আপনারা যারা 2 চাকা বা 4 চাকা নিয়ে আসবেন, বেলুড়মঠের ভিতরে বা বেলুড়মঠের বাইরে খুব সুন্দরভাবে 4 চাকা এবং 2 চাকা কার পার্কিং এরিয়ায় পার্কিং করতে পারেন। মেন গেট দিয়ে প্রবেশ করা মাত্রই ডান দিকে রয়েছে সারদা মঠ, যেটি এই মঠের হেডকোয়ার্টারও বটে। আর বাঁদিকে রয়েছে রামকৃষ্ণ মিউজিয়াম, যেখানে রামকৃষ্ণ পরমহংস ও বিবেকানন্দের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র রাখা রয়েছে। আর এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র 5 টাকা। তবে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা এখানে কঠোরভাবে নিষিদ্ধ। তবে আপনি যদি ফেরিঘাটের দিয়ে গেট দিয়ে না প্রবেশ করতে পারেন, তবে ডান দিক দিয়ে প্রথমেই পড়বে স্বামী বিবেকানন্দ মন্দির, যেখানে 1902 সালে 4 জুলাই বিবেকানন্দ পার্থিব শরীর করা হয়েছিল। পাশের বেলগাছটির নিচে তিনি সময় কাটাতেন। এই মন্দির পেরিয়ে কিছু দূর এগোলেই রয়েছে মা সারদা মায়ের মন্দির। এখানে সারদা মায়ের দেহাবশেষ সৎকার করা হয়েছিল। বেলুড় মঠের এটি একমাত্র মন্দির যা গঙ্গার দিকে মুখ করে অবস্থিত। এরপর রয়েছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির। তিনি ছিলেন রামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ শিষ্য এবং তার মানস পুত্র। এইবার এসে পৌঁছালাম মূল মন্দিরের সামনে থেকে এই মন্দিরের ছবি তোলা গেলেও মন্দিরের ভিতরে ছবি বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ। ইতিহাস থেকে জানা যায় 1897 সালে স্বামী বিবেকানন্দ এই মঠের গোড়াপত্তন করেন এবং 1935 সালের 16 মার্চ প্রায় 40 একর জমির ওপর মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। আধুনিক ধর্মস্থান বেলুড় মঠ মন্দির, মসজিদ, গির্জা স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্যের মিশ্রণে নির্মিত। মন্দিরের মূল প্রবেশপথ বৌদ্ধ আদর্শে নির্মিত। মূল প্রবেশের পথে উপরের অংশটি উচ্চ স্তম্ভযুক্ত দক্ষিণ ভারতের আদলে নির্মিত। ভিতরে জানলা ও অলিন্দ উত্তর ভারতের মোঘল ও রাজপুত আদর্শে তৈরি। কেন্দ্রীয় যে গম্বুজটি ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্যের এক দারুণ নিদর্শন। আবার ভিতরের যে মেঝেটি কতকটা খ্রিস্টান ক্রসের আকারে বিন্যস্ত। মন্দিরের গর্ভে গিয়ে আজও শ্রীরামকৃষ্ণের নিত্য পূজা অনুষ্ঠিত হয়। মন্দিরের বাইরের অংশ যেমন খোলামেলা এবং শান্তিপূর্ণ, তেমনই ভিতরের অংশ নীরব ও প্রশস্ত। সর্বশেষে আসি এই রামকৃষ্ণ মঠের ফ্রি ভোগ প্রসাদ কখন এবং কোথায় পাবেন। মূল মন্দিরের বাঁদিকে যে রাস্তাটি সোজা চলে গিয়েছে, সেটি ধরে বেশ কয়েক পা হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এই মঠের প্রাচীন রামকৃষ্ণ মঠ। সেখানে রয়েছে প্রসাদ কুপন কাউন্টার। সকাল 9টা থেকে বেলা 11:30 আগে আপনারা বিনামূল্যে এখান থেকে কুপন সংগ্রহ করতে পারেন। এমনি দিন তো বাদিয়ে দিলাম, উৎসবের দিনগুলোতেও বিপুল সংখ্যক মানুষ সুশৃঙ্খলভাবে প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রসাদ প্যাকিংয়ের কোনো রকম ব্যবস্থা কিন্তু নেই। প্রসাদ কক্ষের বাইরে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। এইভাবেই শান্ত নিরিবিলি পরিবেশের মাঝে আমরা দারুণ একটা দিন কাটিয়েছিলাম বেলুড় মঠে। ভিডিওটির মাধ্যমে আপনার যে কতটা উপকার হলো তা আমি জানি না, তবে আপনার একটা লাইক ও কমেন্টের মাধ্যমে আমি উপকৃত হব তা আমি অবশ্যই জানি। শেষে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। এবারে আসি একটু ব্যতিক্রমী জায়গায়, ঝালুয়াবের রেল স্টেশন। ব্রিটিশ আমলে নির্মিত এই ছোট্ট স্টেশনটি ইতিহাসের সাক্ষী। আজও এখানে দাঁড়ালে মনে হবে আপনি ইতিহাসে ফিরে গেছেন। যদিও ছোট, তবে স্থাপত্য আর পরিবেশ ভ্রমণকারীদের কাছে আকর্ষণীয়। চারিদিকে প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। স্টেশনটির বড় বৈশিষ্ট্য, স্টেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যায় না, এতটা কার্ভ। পাশাপাশি জনমানবহীন একটি স্টেশন। সারাদিনে 10 থেকে 12টি ট্রেন যাতায়াত করে। যাত্রী নামা ওঠা করে মাত্র 8 থেকে 10 জন। দিনে এমন সময় যায় হয়তো যাত্রী নামা ওঠাই করা নেই ট্রেন থেকে। গ্রামের প্রান্তে অবস্থিত এই স্টেশনটি গ্রামের মানুষেরা আড্ডা মারতে আসে।
আপনারা ঝালুয়াবে রেল স্টেশনে ঘুরতে আসলে ঠিক উত্তরবঙ্গের মিনি ডুয়ার্সের ফিল পাবেন। তাই আমাদের কাছে এই মুহূর্তে ঝালুয়াবে রেল স্টেশন একটি মিনি ডুয়ার্স নামে খ্যাতি লাভ করেছে। কীভাবে যাবেন ভাবছেন তো? হাওড়া থেকে হাওড়া আমতা লোকাল ট্রেন ধরে চলে আসুন এই স্টেশনে। খরচ মাত্র 5 টাকা। এর আগের স্টেশন দাসী। স্টেশনের কাছে মাঠের মাঝে রয়েছে এই স্টেশনটি, সেখানেও আপনারা একবার ঘুরে নিতে পারেন। গ্রামের যাত্রীদের মুখে থেকে যা জানলাম, এই স্টেশনে ট্রেন এইরকমভাবেই দেরিতে চলে এবং একটু ট্রেন থেকে আরেকটু ট্রেনের দূরত্ব প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। আমরা যখন এসেছিলাম 8-10 জন যাত্রীকে আমরা লক্ষ্য করছিলাম স্টেশনে। একদম ঝালুয়াবা স্টেশনের পিছন থেকে সামনের দিকে চলে এসেছি। এই সামনে একদম ফ্রন্টে দেখতে পাচ্ছ সামনে একটা রেলগেট রয়েছে, মেন রাস্তা। যদি তোমরা বাইকে করে আসো তাহলে ওই রাস্তা থেকে এসেই এইখান দিয়ে উঠতে হবে। এই হচ্ছে ঝালুয়াবা স্টেশনের টিকিট কাউন্টার। সারাদিন কিন্তু খোলা থাকে না। এই প্রতীকালয় টিকিট কাউন্টারে আপনারা যদি আসেন এখান থেকে কিন্তু টিকিট কাটতে হবে। হলো ঝালুয়াবে স্টেশন দেখার পাশাপাশি তার পাশেই একটি হরকালী মায়ের মন্দির পেয়ে যাবেন, সেটাও কিন্তু আপনারা দর্শন করতে পারেন। এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য, প্রতিদিন এখানে নিত্য পুজো হয়। এছাড়াও 10ই জ্যৈষ্ঠ খুব বিরাট করে মা প্রতিষ্ঠা দিবস হিসেবে পুজো হয় এবং মন্দির প্রাঙ্গণে বিরাট করে মেলা বসে এবং মন্দিরের উল্টো দিকে একটা বিরাট বড় জায়গা যেখানে সকলকেই বসিয়ে ভোগ খাওয়ানো হয়। আর এই হরকালী মায়ের মন্দিরের ওপরেই বিরাট একটা শিবলিঙ্গ, সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। এছাড়াও হরকালী মায়ের পাশেই আপনারা কিন্তু শিব ঠাকুর এবং মা দুর্গা বা অন্যান্য যেসব ঠাকুরগুলো আছে সেগুলো একবার দর্শন করে নিতে পারেন। নাম্বার 7 রেখেছি ডোমজুর ইস্কন মন্দিরকে। এই মন্দিরকে আপনারা মিনি মায়াপুরও বলতে পারেন। হাওড়া জেলার ডোমজুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা প্রচারে এই মন্দির প্রতিষ্ঠা হয়। মন্দিরটি রাধাকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত। মন্দিরে প্রতিদিন বহু ভক্তের সমাগম হয়। মন্দিরের চারপাশে প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। হাওড়া জেলার একটি গুরুত্বপূর্ণ জনপ্রিয় ধর্মস্থান হিসাবে গড়ে উঠেছে এই ইস্কন মন্দির। কিভাবে আসবেন? হাওড়া থেকে হাওড়া আমতা লোকাল ধরে চলে আসবেন ডোমজুর স্টেশনে। ডোমজুরে নেমে বলবেন 1 নম্বর কাটাপুর বা ডোমজুর বাসস্টপ থেকে যা কাউকে যদি বলেন যে ডোমজুর ইস্কন মন্দির, যে কোনো টোটো বা অটোয় করে পৌঁছে যাবেন ইস্কন মন্দিরে। মন্দিরে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। বিকালে মন্দিরের ভিতরে নিরামিষ খাওয়া দাওয়া পাওয়া যায়। তার জন্য আপনারা ঢুকেই একটা মন্দিরের ভিতরে রেস্টুরেন্ট দেখতে পাবেন। মন্দিরের ভিতরে প্রবেশ করার পর বাচ্চাদের জন্য একটা পার্ক আছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদস্পর্শ প্রতিষ্ঠার স্থানটিও দেখে নিতে পারেন। আপনার এখানে গোল গোল কিছু অংশ আছে যার মধ্যে পা দিয়ে আপনারা বলতেই পারেন হরে রাম 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 হরে হরে, মানে শ্রীকৃষ্ণের 108টি শতনাম আপনার কিন্তু বলা হয়ে যাবে। মন্দির প্রাঙ্গণে ধূপ মোমবাতি ও বিভিন্ন ধর্মীয় জিনিসের জন্য একটি দোকান পেয়ে যাবেন। গীতার ক্লাসের এখানে সুবন্দোবস্ত আছে। মন্দিরের নিচে বোটিং করার সুন্দর একটা ব্যবস্থা আছে। আপনারা চাইলে সেখান থেকেও বোটিং করতে পারেন। এক কথায় যদি বাচ্চাদেরও নিয়ে আসেন তাদেরও খুব ভালো লাগবে এই মন্দিরটি। একদিন ঘুরে বেড়ানোর জন্য হাওড়া জেলার একটি সুন্দর বা আদর্শ দর্শনীয় স্থান হিসেবে পরিগণিত হয় ডোমজুর ইস্কন মন্দির। নাম্বার 8 রেখেছি শিয়ালদার খুব কাছেই রাজচন্দ্র স্টেশনের পাশে কৈলাসধাম। এই কৈলাসধাম মন্দিরটি বালি রাজচন্দ্রপুর বাসস্ট্যান্ড থেকে হেঁটে বা ডানকুনিগামী যে কোনো বাস ধরে আপনারা চলে আসতে পারেন। এছাড়াও যদি আপনারা আসেন শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসবেন ডানকুনি লোকালে। রাজচন্দ্রপুর বা ডানকুনিতে ট্রেন ধরে নেমে নিচে বাসস্ট্যান্ডের দিকে চলে আসতে হবে। বাসস্ট্যান্ড থেকে টোটো বা অটো ধরে চলে আসবেন। মিনিট 4-5 লাগবে এই রাস্তাটি। কৈলাসধাম মন্দির। মন্দিরটি 200 বছরের প্রাচীন।
নিত্য পুজো হয় এখানে। আপনারা এলে পুজো দিতে পারবেন মহাদেবের। মন্দিরটি আসলে মহাদেবের মন্দির। প্রতি সোমবার প্রচুর মানুষকে বসিয়ে বিনা পয়সায় ভোগ প্রসাদ বিতরণ করা হয়। শ্রাবণ মাসে প্রতি সোমবার এখানে মেলা বসে যায়, এত মানুষের সমাগম হয়। মন্দিরের মূল গর্ভগৃহে অধিষ্ঠিত বাবা মহাদেব একদিন এক বেলা কাটানোর জন্য আদর্শ একটি তীর্থস্থান এই কৈলাসধাম। মন্দিরের চারদিকে প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। এক গ্রাম্য পরিবেশের মাঝে গড়ে উঠেছে এই কৈলাসধাম মন্দির। এই মন্দির থেকে বহু মানুষের মনের ইচ্ছা পূরণ হয়েছে, এটা সাধারণ ভক্তদের মুখে আমরা শুনতে পাই। সোশ্যাল মিডিয়ায় মন্দিরটি এখনও সেইভাবে না আসায় মানুষজনের কাছে মন্দিরটি এখনও সেইভাবে দূর দূরান্ত থেকে জনপ্রিয় হয়ে ওঠেনি। নয়রে গেছি পাকুড়িয়ার সালাসার ধাম। হাওড়ার সলপে পাকুড়িয়াতে অবস্থিত এই বালাজি মন্দির, যা পাকুড়িয়ার সালাসার ধাম নামে পরিচিত। মন্দিরটি রাজস্থানের বিখ্যাত সালাসা বালাজি মন্দির আদলে নির্মিত হয়েছে। মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 2011 সালে। 2018 সালে মন্দিরটির নির্মাণ কার্য সম্পূর্ণ হয় এবং এই বছরের শ্রাবণ মাসের শুক্লা নবমী তিথিতে মন্দিরের দ্বার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। পুরো মন্দির জুড়ে পাথরের দেয়াল স্তম্ভে খোদাই করা হয়েছে হনুমানজির নানান মূর্তি, আর রয়েছে রাম সীতা গণেশের মূর্তিও। মন্দিরের গর্ভগৃহের ছাদে, বারান্দার ছাদে খিলানে রাজস্থানী মন্দিরের মতো নানান নকশা নিখুঁতভাবে পাথর কেটে অলঙ্করণ করেছেন শিল্পীরা। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন স্বয়ং হনুমানজি। রূপোর দেয়াল পটে কমলা বর্ণের গোলাকার হনুমানজির মুখাবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। এখানে হনুমানজির মুখে দাড়িগোপ রয়েছে। মন্দিরটিতে প্রবেশ করলেই মনে হবে রাজস্থানের কোনো মন্দির ঘুরে বেড়াচ্ছেন। মন্দিরে নিত্য পুজোর ব্যবস্থা রয়েছে। মন্দিরে কারুকার্য অসাধারণ, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। মন্দিরে শুরুতেই জুতো রেখে প্রবেশ করতে হয়। মন্দিরে হাফ প্যান্ট পরে প্রবেশ নিষেধ। যদি কেউ এসে পড়ে তার ব্যবস্থা করে রেখেছেন মন্দির ট্রাস্টি, তাকে একটি ফুল প্যান্ট দেওয়া হয় যা পরে মন্দিরে প্রবেশ করতে হয়। রাজস্থান থেকে আনা পাথর দিয়ে রাজস্থানের ঘরানায় তৈরি হয়েছে এই মন্দিরটি। মন্দিরটিকে কোণারকের সূর্য মন্দিরের সাথে তুলনা করা যায়। মন্দিরে যে যজ্ঞকার চলছে তা মন্দির প্রতিষ্ঠা থেকে একভাবে চলে আসছে, নেফেনি এখনো। এখানে এসে আপনারা নারকেল বেঁধেও মানত করতে পারেন। মন্দিরটি সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের ভিতরে আপনারা খাওয়া দাওয়ার জন্য একটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন। সন্ধ্যাবেলায় মন্দিরটি চারিদিকে আলো রোশনায় সেজে ওঠে, এক অপরূপ শোভা বর্ধিত হয় তখন মন্দিরটির। চলুন এবার জেনে নেই এই পাকুড়িয়া সালাসার ধাম আপনারা আসবেন কিভাবে। যারা এই মন্দিরে আসতে চাইবেন তারা ঠিক যদি শিয়ালদা দিয়ে আসেন, শিয়ালদা ডানকুনি লোকাল ট্রেন ধরে আপনারা নেমে পড়বেন হয় বালি বা রাষ্ট্রপতিপুর। ওখান থেকে বাস ধরে আপনারা চলে আসবেন পাকুড়িয়া সালাসা ধাম বলবেন। ঠিক আমি যে দেখাচ্ছি আমার হাতটা দেখছেন ওই পারে, রোডের ওই ফুটে আপনাদের নামিয়ে দেবে। আপনারা রোডটা ক্রস করে চলে আসবেন এই হনুমানজির মন্দির পাকুড়িয়ার সালাসা ধাম। যারা হাওড়া দিক থেকে আসবেন তারা ঠিক হাওড়া থেকে বাস ধরবেন, যে কোনো বাস ধরে বলবেন কোনা বা সলম মোড় যাব। কোনা সলম মোড় থেকে বলবেন যে পাকুড়িয়া সালাসা ধাম, আপনাদের ঠিক ওই মাথায় নামিয়ে দেবে। আপনারা জাস্ট রোডটা ক্রস করবেন, করে চলে আসবেন এই পাকুড়িয়া সালাসার বালাজি মন্দির। যারা গাড়ি নিয়ে আসবেন ঠিক এই যে জায়গাগুলো দেখছেন এই জায়গাতে কিন্তু আপনারা আপনাদের বাইক বা 4 চাকা রাখতে পারবেন, কারণ এটা পার্কিং জোন। তারপর আপনারা ঢুকে পড়বেন আমাদের মূল মন্দির পাকুড়িয়া সালাসা ধাম। এই যে দেখছেন আপনারা কিন্তু প্রবেশ করবেন ঠিক এইখান দিয়ে। হাওড়ার টপ 10-এ সবশেষে অর্থাৎ 10 নম্বরে রেখেছি মাকড়চণ্ডী মন্দির। এটি হাওড়া জেলার প্রাচীন মন্দিরগুলোর মধ্যে একটি। 200 বছরের প্রাচীন মন্দির। স্বপ্নাদেশে পাওয়ার পর মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মূল গর্ভগৃহের সামনে একটি নান মন্দির আছে। পঞ্চম দলে বিরাট করে মাকে স্বর্ণ দিয়ে সাজিয়ে পুজো হয়। বিরাট মেলা বসে। মন্দিরের নির্দিষ্ট স্থানে ধূম মোমবাতি দেওয়ার ব্যবস্থা আছে। মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে সরস্বতী নদী, যদিও নদীটি পুকুরে পর্যবেসিত হয়েছে। একসময় এই নদী দিয়ে বিভিন্ন সওদাগর তাদের ব্যবসা বাণিজ্য করত এবং এই মন্দিরের সামনে তারা বিশ্রাম নিত।
নাট মন্দিরের পাশে বাবা মহাদেবের মন্দির পাবেন। মন্দিরের পাশে বিরাট ভোগঘর আছে। এতটাই প্রাচীন মন্দির যে মন্দিরের কারুকার্য দেখলে তা স্পষ্ট বোঝা যায়। মাকড়চণ্ডী মন্দিরের মা মাকড়চণ্ডীকে নিয়ে বিভিন্ন অলৌকিক ঘটনা প্রচলিত আছে। মন্দিরটি গাঁথুনি কাদা দিয়ে এবং এই মন্দিরে যে পুরোহিতরা বংশ পরম্পরাভাবে পুজো করে আসছে। এই মন্দিরে আসতে গেলে আপনাদের কিন্তু হাওড়া আমতা লোকাল ট্রেন ধরে নামতে হবে মাকোদা স্টেশন। মাকোদা স্টেশন থেকে মিনিট 5 হেঁটে এই মন্দির। এছাড়া আপনারা হাওড়া দিক থেকে বা ডোমজুড় দিক থেকে বাসে করে আসতে পারেন। তো এইভাবেই শেষ হলো আজকের ভ্রমণ। হাওড়ার টপ 10টি দর্শনীয় স্থান। প্রতিটি জায়গার নিজস্ব ইতিহাস, সৌন্দর্য আর বৈশিষ্ট্য রয়েছে। আপনার প্রিয় জায়গা কোনটি কমেন্ট জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, দেখতে থাকো শুভ্র ট্যুর গাইড। থ্যাংক ইউ ভেরি মাচ।